তাহলে এখন এটা ট্যাগ কোশ্চেন কি হচ্ছে? কুডেন কেন এখানে ক্যান ক্যান্ট সাবজেক্ট দে কেন নিবা বলো তো? দে নিব কারণ এখানে ওই বাদ দিয়ে বার আছে যেটা প্লুরাল। অর্থাৎ কি যদি হচ্ছে সাবজেক্টটা তোমার কোনো প্লুরাল নাউন হয়ে থাকে, তো আমরা তো জানি ট্যাগের ক্ষেত্রে হচ্ছে কি বসে না, নাউন ফর্ম বসে না, প্রোনাউন ফর্ম বসে। তাহলে এখানে কি হবে? দেই হবে। গুড। এখন দেখো, এখন সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি থাকে, এভরিবডি, হ্যাঁ এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, তারপর হচ্ছে নোবডি, নোবডি মানে কি? নান। ঠিক আছে, নান কি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় না? না, নান ব্যক্তির ক্ষেত্রে বুঝতে পারে। হ্যাঁ, নাথিং বস্তুর ক্ষেত্রে, নাথিং বস্তু। তারপরে যদি থাকে এনি ওয়ান অথবা এনি বডি, এনি বডি, তাহলে এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে, এর পরিবর্তে কি করব আমরা? সাবজেক্ট হিসেবে, পরিবর্তে সাবজেক্ট হিসাবে আমরা কি নিব? সাবজেক্ট হিসাবে এদের পরিবর্তে দে নিতে হয়। কি নিতে হবে? দে নিতে হবে। এগুলোকে কিন্তু আমরা কি বলি? ইনডিফিনিট প্রনাউন বলি। ইনডিফিনিট প্রনাউন মানে অনির্দিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, কেন ডোন্ট নিবা? আচ্ছা তোমার, হ্যাঁ গুড গুড, দের সাথে ডোন্ট হয়, হ্যাঁ ডু হয়। আচ্ছা গুড। কিন্তু দেখো তোমার নিয়ম অনুযায়ী এখানে যেহেতু এর যুক্ত ছিল, স্বাভাবিকভাবেই মনে হতে পারে ডাস। কিন্তু এইখানে দেখো ডুটা নিব কেন? কারণ এভরিবডির পরিবর্তে তুমি যেটা বললা, তুমি লিখে দিছি, তাতে কিন্তু বুঝে গেছো যে এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট হিসাবে কি নিব? দে নিব। তাহলে দের সাথে তো ডাস বসে কি? বসে না, ডু বসে। তাহলে তোমার অ্যান্সারটা তো ঠিক হয়ে গেছে। তাহলে এখন কি করবা? ডোন্ট দে, তারপরে কোশ্চেন মার্ক। ঠিক আছে। পরের নিয়মটা হচ্ছে, যদি তুমি কখনো দেখো যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব একই সাথে থাকে, তাহলে মাঝে মধ্যে থাকে কিন্তু কি ধরনের? দেখো আমি ব্র্যাকেটে বুঝাই দিচ্ছি। মাঝে মধ্যে সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে, দেখছো? আচ্ছা গুড। তারপরে আবার সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি ডি থাকে। বিশেষ করে এই দুইটি নিয়ম আমাদেরকে জানতে হবে, তাছাড়া বাকিগুলো বোঝা যায় কিন্তু। যেমন হ্যাবের ক্ষেত্রে কি থাকে? ভিআরই থাকে, এটা বুঝতেই পারি আমরা, এটা হ্যাব। এইখানে একটা ঘটনা ঘটে, ঠিক আছে? এই কারণে এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। এই ধরনের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমি আগে উদাহরণটাই তোমাকে বোঝাচ্ছি। যেমন যদি থাকে হি অ্যাপোস্ট্রফি এস, তারপরে হচ্ছে প্লেইং, ঠিক আছে? এইটার এখন ট্যাগ করতে হবে। আবার যদি থাকে হি অ্যাপোস্ট্রফি এস গন দেয়ার, এখন দুই জায়গাতে অ্যাপোস্ট্রফি এস আছে। এখন তুমি কি বলতে পারবা এই এস হচ্ছে কোন অক্সিলারি ভার্ব, এই এস কোন অক্সিলারি ভার্ব? বলা যাবে কি? এই এস কি অক্সিলারি ভার্ব হতে পারে এবং পরের এসটা কি অক্সিলারি ভার্ব হতে পারে? এটা বলতে পারতেছি না। উপরেরটা বলতে পারবা? ওটা তো অক্সিলারি শুধু। আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, দেখো আমি উদাহরণে বুঝাচ্ছি তোমাকে। এই ক্ষেত্রে দেখবা অ্যাপোস্ট্রফি এস যুক্ত যদি কোনো সেন্টেন্স মানে সাবজেক্ট থাকে, তাহলে পরের অংশে দেখবা যে ভার্বটি কোন ফর্মে আছে, আইএনজি ফর্মে না পার্টিসিপল ফর্মে? এটা কিন্তু পার্টিসিপল ফর্ম। সো যদি আইএনজি ফর্মে থেকে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এই এসটা হয় ওয়াজ, না হলে ইজ। ঠিক আছে? তখন কিন্তু ওইখানকার অবস্থার উপর ভিত্তি করে, এখন আমরা এইখানে যেহেতু বোঝানোর ক্ষেত্রে বুঝতেছি, এখন আমরা এটা ইজেন্ট করে নিতে পারি।
নটটা কেন হইলে সেটা তো বুঝছো, ইয়েস। ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে অ্যাপোস্ট্রফি এ যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এর পরে তোমাকে ভার্বটা দেখতে হবে। যদি আইএনজি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে এটা ইজ, না হলে ওয়াজ। দি ওয়াজেন্ট দি আচ্ছা কি দিবা? ওয়াজেন্ট, এটার পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ হবে, তখন তো বললাম যে অবস্থার উপর ভিত্তি করে যে ওইখানে দেখবা যে আসলে ওই সেন্সটা কি বোঝাচ্ছে, বর্তমানের কথা না অতীত। এরপরে দেখো পরের এসটার ক্ষেত্রে এই এসটা কিন্তু হচ্ছে হ্যাস। কেন হ্যাস? কারণ হচ্ছে পার্টিসিপাল ফর্ম আছে। ওই যে হচ্ছে আমরা হচ্ছে জানি তো টেন্স, টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের পরে মেইন ভার্বের পার্টিসিপাল ফর্ম হয়, জানা আছে না? আচ্ছা গুড। সো এই কারণে তোমাকে এখানে এটা কি নিতে হবে, হ্যাজ হ্যাজন্ট তারপরে, বুঝা গেছে? তো এইখানে কিন্তু হচ্ছে আমি সেন্টেন্সগুলো সংক্ষিপ্তভাবে এই দুইটা লিখলাম, তো বড় হতে পারে। এখন তোমার কাছে প্রথম আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে কি মনে হচ্ছে যে এইখানে হচ্ছে ডিটা কি কোন অক্সিলিয়ারি ভার্ব হতে পারে এবং এই ডিটা কোন অক্সিলিয়ারি ভার্ব হতে পারে? এই ডিটা হচ্ছে হ্যাট, হ্যাঁ কারণ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। গুড গুড। এটা ভাবতে আমার সময় লাগবে। না কোনো সময় লাগবে না, যেহেতু নিচেরটা তুমি ভেবে পারছো, আমি বলার আগে হয়তো উপর থেকে উপরেরটা অনুযায়ী বুঝছো নাকি? হ্যাঁ হ্যাঁ গুড গুড। এখন তাহলে এখানেও বুঝতে পারবা, বলো। তাহলে এই ক্ষেত্রে নিচেরটাকে হ্যাড বলতে পারছো, ঠিক আছে। পরেরটা হচ্ছে উড হবে, কারণ এইখানে হচ্ছে মডাল ভার্ব, উড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কি উড, তবে এখানে শুট নেওয়া হয় না মূলত, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানকার অ্যান্সার আমাদের কি হবে, উড। এরপরে কি? আচ্ছা উডেন্ট, আর এটা হবে আডেন্ট, বুঝছো? আচ্ছা গুড। এখন হচ্ছে কোনো সেন্টেন্সের যদি সাবজেক্ট হিসেবে নাথিং অথবা এনিথিং থাকে তাহলে সেক্ষেত্রে ওইখানে তো একটা সাবজেক্ট আমাকে নিতে হবে, তখন সাবজেক্ট হিসাবে ইট নিতে হবে। আর পরে যে নিয়মটা লিখছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে হেয়ার অথবা দেয়ার থাকে সাবজেক্ট পজিশনে, মানে প্রথমে, তাহলে সেক্ষেত্রে ওই ওয়ার্ডগুলোই সাবজেক্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখন ইজেন্ট ইট, আচ্ছা ইজেন্ট ইট কি হবে? নাথিং কি নেগেটিভ, নেগেটিভ সেন্স বহন করে কি না? করে। তাহলে কি ইজ ইট, ইজ। ঠিক একইভাবে যদি এনিথিং থাকে, এনিথিংয়ের ক্ষেত্রে কিন্তু সমাধানটি হচ্ছে তোমার নেগেটিভ হবে, কারণ এনিথিং কোনো নেগেটিভ ওয়ার্ড নয়। এরপরে যদি লেখা যায় হচ্ছে দেয়ার ইজ এ কাউ, এখন দেয়ার, ঠিক আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ইজ, ইজেন্ট, ইজেন্ট দেয়ার, ঠিক আছে। আচ্ছা আজকের জন্য এই পর্যন্ত আমরা ট্যাগ কোয়েশ্চেন রাখবো। তার আগে দেখো অনেক সময় হচ্ছে লাগানো সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। যেমন যদি আমি লিখি আই ওয়েন্ট টু ঢাকা, এরপরে ফুল স্টপ, দে ওয়ার গোয়িং, ঠিক আছে। এখন হচ্ছে তোমাকে ট্যাগের সমাধান করতে হবে। এখন এখানে দেখো প্রথম যে সেন্টেন্সটি আছে এটি কিন্তু হচ্ছে তোমার ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটিকে আলাদা করা আছে। সো এই সেন্টেন্সের কিন্তু ভুলক্রমে ট্যাগ করা যাবে না, কারণ এটা তো আলাদা সেন্টেন্স। যেইটির সাথে হচ্ছে তোমার গ্যাপটি দেওয়া থাকবে ওইখানকার সেন্টেন্সটি তোমাকে সমাধান করতে হবে। তাহলে এখানে কী হবে? ওয়ারেন্ট, ঠিক আছে। আচ্ছা বোঝা গেছে ভালোভাবে? সো এগুলো কিন্তু কোনো কঠিন বিষয় নয়, ট্যাগ কোশ্চেন। এগুলো তোমাদের হচ্ছে কী কাজে লাগবে, যে মনে করো স্কুল খোলার সাথে সাথে তোমার যখন আলোচনা শুরু করবে হয়তো, তখন কিন্তু এগুলো যদি একটু মাথায় রাখো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারো, ঠিক আছে। সো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।